কোহলবার করেছিলেন শেষ জীবনে? তিনি কি নারী বিদ্বেষী ছিলেন? তিনি কি বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে তার থিওরি বা কিভাবে ডেভেলপ করলেন তিনি? তার থিওরিতে তিনি কি বলেছেন? মোরাল ডেভেলপমেন্ট বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন? আজকে জানবো এই সমস্ত প্রশ্নের উত্তর। সেই জন্য শেষ পর্যন্ত দেখো, মিস করবে না। তোমাদের কোনো ডাউট এই ক্লাসের পরে কোহলবার্গের থিওরি নিয়ে আশা করি আর থাকবে না। তো চলো শুরু করা যাক। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। একটা ছোট্ট গল্প দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। ধরে নাও তোমার বন্ধুর স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে। রেয়ার একটা ওষুধের প্রয়োজন এবং একমাত্র মেডিসিন শপেই ওই মেডিসিনটা পাওয়া যাবে, তাই 10 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এবার তোমার বন্ধুর কাছে অত টাকা নেই, তাই সেই ওষুধটা কিনতে পারছে না। আবার ওষুধটা না খাওয়ালেও বন্ধুর স্ত্রী মারা যাবেন, তাই তোমার বন্ধু রাতের বেলা দোকানের দরজা ভেঙে ওষুধটা চুরি করলেন। তিনি কি ঠিক করলেন? তোমার উত্তর যাই হোক না কেন, আসল প্রশ্ন হলো তুমি এমনটা কেন ভাবছো, অর্থাৎ তোমার এই উত্তরের কারণ কি? ঠিক এই জায়গা থেকেই কোহলবার্গ তার থিওরি ডেভেলপ করেছিলেন। আমরা জানবো তার থিওরি সম্পর্কে, তার থিওরির স্টেজগুলো সম্পর্কে। তার আগে একটু ব্যাকগ্রাউন্ড জেনে নিই। কোহলবার্গ, যিনি 1927 সালে জন্মগ্রহণ করেন আমেরিকার নিউ ইয়র্কে অন্যতম ধনী পরিবারে। তারপর তিনি তার বিদ্যালয় শিক্ষার সমাপ্তি করে আর পড়াশুনোয় ইচ্ছে প্রকাশ করেননি, বরং তিনি জাহাজের নাবিক হবার জন্য চলে যান এবং তিনি নাবিকের কাজে যুক্ত হন। সেরকম সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শেষে তিনি ইউএস মার্চেন্ট মেরিনে নাবিক হিসেবে কাজ শুরু করেন। আর ওখানে একটা গোপন উদ্দেশ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যুদ্ধ থেকে বেঁচে ফেরা হাজার হাজার ইউরোপীয় ইহুদি শরণার্থীদের ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে তাদের প্যালেস্টাইনে পৌঁছে দেওয়াই ছিল ওই জাহাজের উদ্দেশ্য। আর তার দায়ভার এসে পড়েছিল কোহলবার্গের ওপর। তিনি এই কাজ করতে শুরু করলেন এবং এই কাজ করতে করতে তার মনে হতে থাকলো যে আমরা ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিচ্ছি, অর্থাৎ আইন অমান্য করছি, তাহলে কি অন্যায় করছি? আবার তিনি ভাবলেন, না, আমরা এত মানুষের প্রাণ বাঁচাচ্ছি, তার মানে এটা অন্যায় করছি না। এই ডিলেমা থেকেই তিনি আবিষ্কার করেন যে নৈতিকতা সবসময় আইন কানুন দিয়ে নির্ধারিত হয় না। একটা বয়সের পর নৈতিকতার ক্ষেত্রে মানবিকতা, ন্যায়, এই বিষয়গুলো গুরুত্ব পায় এবং এখান থেকেই তার নৈতিক বিকাশ নিয়ে গবেষণা করার ইচ্ছে তৈরি হয়। এবং সেই সময় পিঁয়াজেও তার নৈতিক বিকাশের তত্ত্বে বাচ্চাদের নিয়ে কিছু থিওরি অলরেডি লেখালেখি করে ফেলেছিলেন। সেখান থেকেও কোহলবার্গ অনুপ্রাণিত হন এবং ছোটদের ক্ষেত্রে বা ছোটবেলাটুকু তিনি পেঁয়াজের থিওরির থেকে ধারণা নেন এবং নিজেও গবেষণা করেন। এরপর তিনি এই কাজ থেকে ফিরে গিয়ে 1947 সাল নাগাদ তিনি শিকাগো ইউনিভার্সিটিতে আবার অ্যাডমিশন নেন এবং 1948 সালে তিনি পিএইচডিতে অ্যাডমিশন নেন এবং গবেষণা শুরু করেন নৈতিক বিকাশের ওপর। 10 থেকে 16 বছর বয়স পর্যন্ত ছেলেদের তিনি তার গবেষণার স্যাম্পল হিসেবে গ্রহণ করেন এবং দীর্ঘ 10 বছর গবেষণা করে 1958 সালে তিনি তার থেসিস জমা দেন এবং পিএইচডি কমপ্লিট করেন। কিন্তু তারপরেও 10 বছর ধরে তিনি এই গবেষণার আরও গভীরে প্রবেশ করতে থাকেন এবং একটি লঙ্গিচুরিনাল স্টাডি করেন দীর্ঘ 20 বছর ধরে। এবং সেখানেই তিনি এই ডিলেমা সংক্রান্ত নানা রকম প্রশ্ন করতেন শিক্ষার্থীদের। যেমন, একজন তার শরীর খারাপে কষ্ট পাচ্ছে, তীব্র কষ্ট পাচ্ছে, তার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে মেরে ফেলাই কি উচিত হবে? কি মনে করছে শিশুরা, কি মনে করছে ছেলেরা, তিনি দেখতে চাইতেন। কি উত্তর দিচ্ছে সেটার থেকেও বড় কথা, কেন তারা ওই রকম উত্তর দিচ্ছে সেই জায়গাতে তিনি ফোকাস করতেন। এখান থেকেই তিনি আবিষ্কার করলেন তার থিওরি। অর্থাৎ যে গল্পটা আমি শুরুতে বললাম,
সেই গল্পটা কোহলবার্গই বলেছিলেন, হেঞ্জ ডিলেমা নামে বিখ্যাত। অর্থাৎ হেঞ্জ নামে একজন ব্যক্তি, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। একটি রেয়ার ওষুধ তার স্ত্রীর প্রয়োজন, কিন্তু সেই ওষুধ মেডিসিন শপে 10 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। হেঞ্জের কাছে অত টাকা নেই ওই ওষুধ কেনার মতো। তিনি হাফ দাম অফার করেছিলেন ওষুধ দোকানিকে, কিন্তু মেডিসিন শপ সেই দামে ওই ওষুধ দিতে রাজি হননি। তাই তিনি রাতের অন্ধকারে দোকান ভেঙে ওই ওষুধটি চুরি করেন এবং তার স্ত্রীর প্রাণ বাঁচান। এটাকে তিনি ঠিক করেছেন, এই প্রশ্ন কোহলবার্গ সমস্ত শিক্ষার্থীদের ছেলেদের সামনে রাখেন এবং তারা কি উত্তর দিচ্ছে, কেন সেই উত্তর দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই তিনি তার মোরাল ডেভেলপমেন্টের স্তরগুলো তৈরি করেন। তিনি মোরাল ডেভেলপমেন্টের 3টে স্তরের কথা বলেন। ফার্স্ট, প্রি কনভেনশনাল স্টেজ, সেকেন্ড, কনভেনশনাল স্টেজ এবং থার্ড, পোস্ট কনভেনশনাল স্টেজ। প্রি কনভেনশনাল স্টেজ কি? যেখানে কনভেনশনাল মানে প্রথাগত, নিয়ম, অর্থাৎ যখন শিক্ষার্থীরা নিয়মে পৌঁছতে পারেনি, নিয়ম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, প্রথা সম্পর্কে তাদের তখনও ধারণা নেই, সেটাকে বলেছেন প্রি কনভেনশনাল স্টেজ। এখানে দুটো স্তরের কথা তিনি বলেছেন। এখানে নৈতিক বিকাশ দুইভাবে হয়। তিনি প্রথম স্তরের কথা বললেন, অবেডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, অর্থাৎ এখানে শিশুরা পানিশমেন্ট অর্থাৎ শাস্তির উপর নির্ভর করে তাদের নৈতিক বিকাশ হয়। অর্থাৎ তারা বললেন হেঞ্জের এই কাজ করা ঠিক হয়নি, কারণ সে শাস্তি পাবে, তাকে জেলে ভরে দেবে। আর একটা স্তর রয়েছে এখানে, সেটা হলো ইন্ডিভিজুয়ালিজম এবং এক্সচেঞ্জ, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। অর্থাৎ এই স্তরে, প্রি কনভেনশনাল স্টেজে, সেকেন্ড স্তরে ছেলে মেয়েরা এক্সচেঞ্জের উপর বিশ্বাসী, অর্থাৎ আমি এটা করব তাহলে আমি কি পাবো। তারা এই হেঞ্জের গল্প অনুসারে বলল, হ্যাঁ হেঞ্জ ঠিক করেছে, কারণ সে তার বউকে বাঁচাতে পারলে তার বউ তাকে রেঁধে খাওয়াবে। অর্থাৎ এক্সচেঞ্জ, আমি তোমাকে দেবো তাহলে আমি কি পাবো। অর্থাৎ বেনিফিশিয়াল ওয়েতে, টিট ফর ট্যাড ওয়েতে এই স্তরে মোরালিটি গড়ে ওঠে। এই প্রি কনভেনশনাল স্টেজের এজ মোটামুটি ধরা হয় 4 থেকে 10 বছর পর্যন্ত। যদিও কোহলবার্গ কোনো এজ এইভাবে দিয়ে যাননি স্পেসিফিক, কিন্তু পরবর্তীকালে রিসার্চাররা এই এজগুলোকে প্রোভাইড করেন। এই এজের ওঠানামা হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। এরপরেই কনভেনশনাল স্টেজ। কনভেনশনাল মানে যেখানে প্রথা মানা হয়, যেখানে নিয়ম মেনে শিক্ষার্থীদের নৈতিক বিকাশ হয়। এখানেও কোহলবার্গ দুটো স্তরের কথা বলেন কনভেনশনাল স্টেজে। তার প্রথম স্তর গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ এখানে ছেলেমেয়েরা গুড বয়, নাইস গার্ল হতে চায়, তারা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স চায়, অন্যের প্রশংসা চায়, আর এই অনুযায়ী নৈতিক বিকাশ হয়। অর্থাৎ লোকে যেটাকে ভালো বলবে সেটাই করতে চায়। তারা বলল যে, কেউ কেউ বলল হেঞ্জ ভালো করেছে, তার কারণ কি, সে তার বউয়ের কাছে ভালো হবে। আবার কেউ কেউ বলল না, হেঞ্জ চুরি করে ভুল করেছে, কারণ সমাজের সবাই তাকে খারাপ বলবে। অর্থাৎ এই এজের কনভেনশনাল স্টেজের ফার্স্ট পয়েন্টে গুড বয়, নাইস গার্ল এই বিষয়টা গুরুত্ব পায়। সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, প্রশংসা যাতে হয় সেইটাকেই তারা নৈতিকতা বলে মেনে নেয়। এবং এর দ্বিতীয় স্তরে রয়েছে সোশ্যাল অর্ডার বা লিগ্যাল অর্ডার, অর্থাৎ আইন কানুন যা বলছে সেটাই ঠিক। কনভেনশনাল স্টেজ বলা হচ্ছে আইন কানুন যা বলছে, সংবিধান যা বলছে সেটাই ঠিক, সেটাই করা উচিত। তারা বললো না, হেঞ্জ ভুল কাজ করেছে, কারণ তার প্রবলেম হলো আইন ভাঙা উচিত হয়নি। এভাবে যদি আইন ভাঙতে থাকে সবাই, তাহলে বিশৃঙ্খল হয়ে পড়বে সোসাইটি। আর এর পরের স্টেজ পোস্ট কনভেনশনাল স্টেজ, যখন ছেলেমেয়েরা নিয়মের ঊর্ধ্বে উঠে যায়। আচ্ছা, কনভেনশনাল স্টেজের এজ বলা হয়েছে 10 থেকে 13 বছর, এসকে মঙ্গল বলেছেন, আবার কেউ কেউ 10 থেকে 16 বছরও বলেছেন। এরপরে পোস্ট কনভেনশনাল স্টেজ, যেখানে ছেলেমেয়েরা নিয়মের ঊর্ধ্বে উঠে গেছে, নিয়ম কানুন আর তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এই পোস্ট কনভেনশনাল স্টেজেও দুটো স্তরের কথা বললেন কোহলবার্গ। প্রথম স্তর সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস, অর্থাৎ এই স্তরের ছেলেমেয়েরা মনে করে
আইন কানুন মানুষের জন্য। এমন কোনো যদি আইন থাকে যেটা মানুষের ক্ষতি করে, তাহলে সেই আইন ভায়োলেট করতে হবে, সেই আইন পরিবর্তন করতে হবে। অর্থাৎ আইন পরিবর্তন করা যায়, সংবিধানে পরিবর্তন করা যায় যদি তা মানুষের ক্ষতি করে, মানুষকে বঞ্চিত করে। এবং এই পোস্ট কনভেনশনাল স্টেজের দ্বিতীয় স্তর তিনি বললেন ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, অর্থাৎ আইন কানুন সমস্ত কিছুর ঊর্ধ্বে মানবিকতা, ইউনিভার্সাল ল, মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তারা বললেন হেঞ্জ ঠিক করেছে, মানুষের জীবনের আগে কোনো কিছু নয়, না তো কোনো আইন, না তো কোনো নীতি, না কিছু, মানুষের জীবনই শেষ কথা। এই স্তরে সবাই পৌঁছতে পারে না। এই পোস্ট কনভেনশনাল স্টেজে কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষই পৌঁছতে পারে। তাই এই স্তর সবার জন্য নয়, কোহলবার্গ বললেন। বেশিরভাগ জন কনভেনশনাল স্টেজেই কিন্তু থেকে যায়। তো কনভেনশনাল স্টেজ অনেক সময় সারা জীবন ধরে চলতে থাকে। আর পোস্ট কনভেনশনাল স্টেজ যদি শুরুও হয়, সেটা 13 অথবা 16 বছরের পর থেকেই শুরু হয়। এবার হচ্ছে মজার বিষয়, কোহলবার্গ তো পিএইচডি জমা দিয়েছেন, তারপরেও রিসার্চ করছেন, মোরাল ডেভেলপমেন্ট নিয়ে রিসার্চ করছেন। এরকম সময় 1971 সালে তিনি বেলিজ নামক একটি দেশে তার গবেষণার কাজে যান এবং সেখানে তিনি প্যারাসাইটিক ইনফেকশনে আক্রান্ত হন। তারপর তিনি সেখান থেকে ফিরে আসেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে তার এই ইনফেকশনে তিনি শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট পেতে থাকেন এবং তার এই ইনফেকশন ঠিক না হওয়ায় 1987 সালে তিনি বস্টনের ঠান্ডা সমুদ্র জলে দিয়ে নিজের যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দেন। এটাই ছিল তার জীবনের প্যাথেটিক সমাপ্তি। সমুদ্র থেকেই তার কাহিনী শুরু হয়েছিল নাবিক হিসেবে, আবার সমুদ্রে গিয়েই তার কাহিনী শেষ হলো। তার থিওরির বেশ কয়েকটা সমালোচনাও রয়েছে। ক্যারল গিলিগান তার এক সময়কার ছাত্র এবং পরবর্তীকালে তার কলিগও বটে। তিনি কোহলবার্গকে সমালোচনা করেন যে কোহলবার্গ শুধুমাত্র 72 জন ছেলেকে স্যাম্পল হিসেবে নিয়েছিলেন, তিনি মেয়েদের স্যাম্পল হিসেবে নেননি। তাই ছেলেদের নৈতিকতা জাস্টিসের উপর যেমন নির্ভর করে, মেয়েদের নৈতিকতা সম্পূর্ণ আলাদা, তাদের কেয়ার, কম্পেশন এইসবের উপর নির্ভর করে। তাই মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই স্টাডি জেনারেলাইজ করা যাবে না বলে গিলিগান উল্লেখ করেন। এবং তিনি আরও বলেন কোহলবার্গ মূলত মোরাল রিজনিং দেখেছেন, মোরাল অ্যাটিটিউড দেখেছেন, কিন্তু মোরাল বিহেভিয়ার দেখেননি। সঠিক সিচুয়েশানে ছেলেমেয়েরা কী করবে সেটা যতক্ষণ না তাদেরকে অবজার্ভ করা যাবে ওই সিচুয়েশানে, ততক্ষণ বোঝা যাবে না। তিনি সিচুয়েশান দিয়েছেন, সেটা তাদের অ্যাটিটিউড, তারা বলছে একরকম, করার সময় অন্যরকম করতে পারে। তো এটা একটা সমালোচনা। তো এই ছিল পুরো কোহলবার্গের থিওরি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও বা আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। তাহলে অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশান হবে, কারণ আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না। কমেন্ট করলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারি তোমরা কতটা অ্যাক্টিভ আছো, আদৌ দেখছো কি দেখছো না। আমার এই ভিডিও করার উদ্দেশ্য যাতে তোমাদের কাছে পৌঁছয়, সত্যিকারের পৌঁছচ্ছে কিনা, তোমরা কেউ উপকৃত হচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। তাই প্লিজ কমেন্ট করো, আর ওটাই একমাত্র ইন্সপিরেশান এই ভিডিও বানানোর ক্ষেত্রে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।